মাটি থেকে ওঠা কান্না এখন চিৎকারে পরিণত হয়েছে। আমরা বীজ বপন করছি, কিন্তু বিশ্বাসের ফসল শুকিয়ে যাচ্ছে। বিষ কেবল খেতে নয়, আমাদের শিরা উপশিরায় পৌঁছে যাচ্ছে। তাই এখন সময় এসেছে আমাদের আওয়াজ ওঠানোর, পরিবর্তন আনার এবং কিছু করার। আজ আপনারা সবাই জানেন আমরা বুলন্দশহরে পৌঁছেছি, যেখান থেকে সেই আওয়াজ উঠবে যা দেশের প্রতিটি কোণে পৌঁছে কৃষকদের কাছে পৌঁছবে। আমি অঞ্জু সিং। আজকের কৃষি চৌপালে আমরা আইপিএম অর্থাৎ সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা সম্পর্কে বলবো। আসুন আমরা প্রথমে ডক্টর অজন্তা বিরহজি, প্রধান বিজ্ঞানী আইসিআর এনআরআই আইপিএম নিউ দিল্লি থেকে ওনাকে স্বাগত জানাতে চাই। আমাদের সাথে ডক্টর শ্রবণ মনভার হালদারজি আছেন। খুব আন্তরিক স্বাগত, প্রধান বিজ্ঞানী আইসিআর এনআরআই আইপিএম নিউ দিল্লি। আমাদের সাথে আছেন ডক্টর অনুপ কুমার, সিনিয়র বিজ্ঞানী আইসিআর এনআরআই আইপিএম নিউ দিল্লি। তাহলে দেখুন, চপাল সাজানো হয়েছে এবং কৃষকদের মুখেও আমরা উৎসাহ দেখতে পাচ্ছি, কারণ এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিজ্ঞানী এবং কৃষকরা আছেন এবং আমরা একটি নতুন পথ বেছে নেওয়ার চেষ্টা করছি। ডক্টর অজন্তা দিয়ে শুরু করা যাক। ম্যাডাম, আইপিএম যাকে আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলছি, তার অর্থ হলো কিভাবে আমরা সমন্বিত পদ্ধতিতে কীটপতঙ্গ পরিচালনা করতে পারি, পোকামাকড় এবং রোগ নিয়ন্ত্রণ করতে পারি। এটি কি এবং কেন এর প্রয়োজন? দেখুন, আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থা হলো এমন একটি ব্যবস্থা যেখানে আমরা বিভিন্ন কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে আমাদের ফসলের আক্রমণকারী কীটপতঙ্গ এবং রোগ নিয়ন্ত্রণ করি। এখন এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে কেন এই ব্যবস্থাপনার প্রয়োজন হয়েছিল বা কেন আইপিএম প্রয়োজন হয়েছিল। কারণ ভারতে প্রতি বছর আমাদের ফসলে ৬৭,০০০ টন কীটনাশক প্রয়োগ করা হচ্ছে এবং এর প্রতিকূল প্রভাব ক্রমাগত আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য, আমাদের কৃষকদের স্বাস্থ্য এবং ভারসাম্য তৈরির জন্য উপস্থিত পোকামাকড় বন্ধুদের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে। এগুলোর উপরেও খুব নেতিবাচক প্রভাব পড়ছে এবং অবশিষ্টাংশগুলো ক্রমাগত বাইরে বেরিয়ে যাচ্ছে। তা আমাদের মাটির স্বাস্থ্যের জন্য খুব খারাপ প্রভাব ফেলছে। সময় মতো কীটপতঙ্গ ব্যবস্থাপনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে আসতে চাই হলধরজি। আমরা জানি যে এটি আখের বলয়। আমরা কিছু কৃষকের সাথে কথা বলেছিলাম এবং তারা বলেছিলেন যে ম্যাডাম, দয়া করে আখ সম্পর্কে বলুন। আমি আপনাদের বলতে চাই যে আখ ভারতের একটি প্রধান ফসল এবং যদি দেখা যায় তাহলে এটি আপনাদের উত্তরপ্রদেশ এলাকার প্রধান ফসল এবং আপনাদের এই অঞ্চলে সর্বাধিক আখ চাষ করা হয় এবং এতে আক্রমণকারী প্রধান রোগ এবং পোকামাকড় আপনি তাদের ৩ বা ৪টি প্রধান রোগ হিসেবে বিবেচনা করতে পারেন। আমরা বিভিন্ন বিজ্ঞানীদের দ্বারা এর মধ্যে ২০০ থেকে ২৫০টি রেকর্ড করেছি। তবে প্রধান রোগগুলি ৪ থেকে ৫টি। রেড রট এই অঞ্চলের এবং এর সবচেয়ে বড় সমস্যা আমাদের CO ০২৩৮ জাতের চিনির পরিমাণ খুব ভালো এবং এটি সর্বোচ্চ উৎপাদন দেয়। তবে রেড রটের মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এবং দ্বিতীয়টি হলো টপ বোরার। এই দুটি সমস্যা এই অঞ্চলে এবং ভারতে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে। তাই আমি আপনাদের বলতে চাই যে রেড রটের জন্য প্রথমে আপনাকে আপনার আখের সেটের বীজ শোধন করতে হবে এবং তার আগে আপনাকে নির্বাচন করতে হবে, কারণ রেড রট রোগ সেট থেকে আসে। সেটের ভিতরে আপনি যে লাল পচা রোগ দেখতে পান, যদি আপনি আপনার শেড নির্বাচন করার সময় এটি সংশোধন না করেন তাহলে সেই রোগটি চলে যাবে। তাই সবচেয়ে ভালো কথা হলো আপনার ৫০ থেকে ৬০% নিয়ন্ত্রণের মাধ্যমেই করা হবে। দ্বিতীয়ত এরপরে কি করতে হবে তা হলো আমরা ট্রাইকোডার্মার মতো জৈবিক নিয়ন্ত্রণ সম্পর্কে বলবো। যদি আপনি বীজ শোধন করে আখের সেটগুলি চিকিৎসা করেন তাহলে এর নিয়ন্ত্রণ খুব সহজ হতে পারে। এছাড়াও লখনৌতে ভারতীয় আখ গবেষণা ইনস্টিটিউট রয়েছে। তারা ২টি জাত উদ্ভাবন করেছে যা রেড রট প্রতিরোধী এবং তাদের নাম হলো CO লখনৌ ১৪২০১ এবং CO লখনৌ ১৬২০২। এই ২টি জাত খুব ভালো বলে প্রমাণিত হয়েছে এবং আপনি আগামী সময়ে এগুলি ব্যবহার করতে পারেন। তবে দ্বিতীয় জিনিসটি আসে, আপনি যদি এই জাতটি রোপণ করতে চান তাহলে রেড রট নিয়ন্ত্রণের জন্য আপনাকে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার মাধ্যমে বীজ শোধন করতে হবে, যা আমরা আপনাকে বলেছি। আপনি এই জাতটি করতে পারেন এবং দ্বিতীয়ত আপনাকে এর সেটটি ভালোভাবে শোধন করতে হবে।
কোয়েম্বাটুরে আমাদের আরেকটি ইনস্টিটিউট আছে, এটি একটি ভ্যাকিউম মেশিনও তৈরি করেছে। যদি আপনি এতে বীজ শোধন করেন তাহলে এটি ভালোভাবে শোধন করা হয়। সুতরাং এটি বলা যায় না যে একজন কৃষক কেবল সম্মিলিতভাবে একত্রিত হয়ে এবং সেই মেশিনটি কিনে এটি পেতে পারেন আর তোমার আখের সেটগুলো শোধন করা হবে। যেহেতু কৃষকেরা আগে আমার সাথে কথা বলছিলেন, আখ সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা দেখতে পারেন। আখের ফসলে কোন পোকামাকড় এবং রোগ আক্রমণ করে এবং আমরা কিভাবে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার সুবিধা নিতে পারি? এই এলাকায় 2 বা 3টি কীটপতঙ্গ আছে। এগুলো হলো আপনার টপ বোরার, আর্লি সুট বোরার এবং ইন্টারনেট বোরার। এগুলো হলো সবচেয়ে বেশি আক্রমণকারী কীটপতঙ্গ এবং অন্য দুটি হলো রেড রট, যাকে রেড রট বলা হয়, একদম এবং অন্যটি হলো পোকা বোয়িং। এটিও এই অঞ্চলে একটি ক্রমবর্ধমান সমস্যা। তাই এগুলো সব নিয়ন্ত্রণ করুন, কারণ আমি খবরে পড়েছি যে এখানকার বেশিরভাগ কৃষক কোরাজন ব্যবহার করছেন। এর ফলে যা ঘটছে তা হলো টপ বোরার প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে এবং এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। আপনি 4 থেকে 5টি স্প্রে করেছেন, তাই আমরা আইপিএম এ আপনাকে এটাই বলছি। যদি আপনাকে ইটিএল এর সীমার বাইরে ওষুধ ব্যবহার করতে হয় অথবা যদি আপনার প্রকোপ খুব বেশি হয় এবং কৃষক শুরু থেকে আগে এটি দেখেননি, আচ্ছা, তাহলে আচ্ছা। আপনি শেষ পর্যন্ত ওষুধটি ব্যবহার করতে পারেন। যদি আপনি টপ বোরার কীটপতঙ্গের সমস্যার সম্মুখীন হন, তাই ট্রাইকোকার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ট্রাইকোকার্ডের সাহায্যে আপনি সহজেই এটি নিয়ন্ত্রণ করতে পারেন। তবে আপনাকে এটি জমিতে 2 থেকে 3 বার প্রয়োগ করতে হবে ঠিক। এবং এর অর্থ হলো 1 হেক্টরে 4 থেকে 5টি কার্ড থাকে। একটি কার্ডে প্রায় 20,000 ডিম থাকে। যদি আপনি আপনার জমিতে এটি 3 থেকে 4 বার প্রয়োগ করেন, তাই আমরা বলি যে এই জাতীয় জীব নিয়ন্ত্রণের জন্য জৈবিক নিয়ন্ত্রণ খুবই ভালো। একদম ঠিক। তাছাড়া একদম একটি ঠিক। ফেরোমন ফাঁদ আছে যার সাহায্যে আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারেন। ডক্টর অনুপ কুমারজির সাথে কথা বলতে চাই। স্যার, যেমন এখানে প্রচুর পরিমাণে আখ চাষ করা হয়, তেমনি ধানও এমন একটি ফসল যার মরশুমও চলছে। কিছু কৃষক তাদের কাজ ছেড়ে এখানে এসেছেন, তাই যদি তাদের কিছু সুবিধা হয়, ধানে আইপিএম কিভাবে ব্যবহার করা হতে পারে, এটি সঠিক সময় কখন আর এটি কিভাবে হয়? কীটপতঙ্গ কি যা ফসল ধ্বংস করছে সেটাই কীটপতঙ্গ, তাই না? আপনি এটি পরিচালনা করতে হবে। ব্যবস্থাপনার লক্ষ্য হওয়া উচিত দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করা, তাই না? এবং এখানে ঠিক। সমন্বিত আসে যখন আপনি এটি কেবল একটি জিনিস দিয়ে করেন, অর্থাৎ শুধু রাসায়নিক, তাহলে এটি এক হয়ে যায়। সমন্বিত মানে আপনার দেশীয় জিনিস, জৈব জিনিস এবং প্রয়োজনে রাসায়নিক। যখন আপনি এই সমস্ত কিছু একত্রিত করে করছেন, তখন এটি আপনার সমন্বিত কীট ব্যবস্থাপনা। আপনি যখন ধানের কথা বলেন, তখন ধানে আপনার প্রধান সমস্যা কি? কাণ্ড ছিদ্রকারী পোকা কি? এটা এক কাণ্ড ছিদ্রকারী পোকা, তাই না? বাকানা রোগ আছে, তোমার বিপিএইচ ব্রাউন প্ল্যান্ট টপার আছে, অনেক সমস্যা। এগুলো ছাড়াও একটি বড় সমস্যা হলো তোমার কীটনাশকের কারণে ফসলে অবিষাক্তাংশ আসছে। আচ্ছা, অবিষাক্তাংশের কারণে আমরা যে চাল রপ্তানি করি, বিশেষ করে বাসমতি চাল, ভালো দাম পায় না এবং ফিরে আসে। তাই এখন আমাদের ধানে আইপিএম গ্রহণ করতে হবে এবং জৈব পদ্ধতির মতো ভালো মানের ধান উৎপাদন করতে হবে, কিন্তু ফলন কম হবে না। তাহলে আইপিএম এ তোমার কি করতে হবে? তোমাকে সামগ্রিকভাবে শুরু করতে হবে। পুরো ফসলের স্বাস্থ্য বিবেচনা করে মাটি থেকে শুরু করতে হবে। প্রথমে তোমাকে যা করতে হবে তা হলো জমিতে সবুজ সার রোপণ করতে হবে, ধইঞ্চা সোনাই মুগ লাগাতে হবে। সবুজ সার চাষের পর যখন আপনি নার্সারি তৈরি করবেন, একদম তখন ঠিক। নার্সারিটি সুস্থ থাকা উচিত। এর জন্য আপনি যে বীজ কিনেছেন তা নির্ভরযোগ্য উৎস থেকে নির্বাচন করা উচিত এবং বীজ শোধন করা উচিত। বীজগুলিকে কার্বন ডাই অক্সাইড দিয়ে শোধন করা হয়। যদি আপনি জৈব পদ্ধতিতে চাষ করেন, তাহলে আপনাকে প্রতি কেজি বীজের জন্য 10 গ্রাম হারে ট্রাইকোডার্মা ছত্রাক দিয়ে বীজ শোধন করতে হ্যাঁ। হবে এবং আপনি চারা রোপণ করেছেন। এরপর চারা উপড়ে ফেলার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। নার্সারিটি জল দিয়ে পূর্ণ করতে হবে যাতে উপড়ে ফেলার সময় চারা ভেঙে না যায়। সেই সময় গাছগুলি উপড়ে ফেলা হবে, কিন্তু শিকড় ভেঙে যাবে না। যদি শিকড় ভেঙে যায় তাহলে রোগ আরো তীব্র হবে। এটি ছত্রাক প্রবেশের একটি সহজ উপায়। চারা উপড়ে ফেলার পরে চারা রোপণের আগে চিকিৎসা করা প্রয়োজন। আপনি চারাগুলি কি দিয়ে চিকিৎসা করবেন? কিওডোমোরাস একটি জৈব আচ্ছা। ব্যাকটেরিয়া। কীটনাশক বা মানুষের ব্যবহৃত যে কোনো রাসায়নিক কিছু সময় পরে ধ্বংস হয়ে যায়। যেখানে জৈব ব্যাকটেরিয়া বা ছত্রাক জমিতে যাবে, সেখানে থাকবে, আরো বৃদ্ধি পাবে এবং এটি আপনার ফসলকে দীর্ঘ সময়ের জন্য অনেক রোগ থেকে রক্ষা করবে। কৃষকদের কাছ থেকে এই ধরনের প্রশ্নগুলি নেওয়া যাক। আমাদের একজন কৃষক ধান চাষ করেন। আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করতে চাই যে কীটনাশক ও বিষ ছাড়াই আমরা কিভাবে আইপিএম এর মাধ্যমে ধানের বেশি ফলন পেতে পারি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আজকাল আমরা যে ধান রোপণ করছি তাতে কাণ্ড ছিদ্রকারী পোকা এবং বাকানা রোগের বিশাল সমস্যা রয়েছে। তাহলে আইপিএম এর মাধ্যমে আমরা কিভাবে এটি প্রতিরোধ করতে পারি? যেমনটি আমরা ইতিমধ্যে আইপিএম এর দুটি ধাপ সম্পর্কে বলেছি। আমি আপনাকে বীজ শোধন এবং উদ্ভিদ শোধন সম্পর্কে বলেছি। এর আগে আমি বীজ শৃঙ্খল সম্পর্কে বলেছিলাম। একটি ধাপ বাদ দেওয়া হয়েছিল যে যখন আপনি আপনার বাড়ি থেকেও যে কোনো বীজ ব্যবহার করছেন, তখন আপনার বীজটি 2% লবণ দ্রবণে রাখা উচিত। এর সাথে কি হবে? হালকা বীজ ভাসতে থাকবে এবং ভারী বীজ স্থির হয়ে গেলে সুস্থ থাকবে। তাই সেই বীজটি নিয়ে 3-4 বার জল দিয়ে পরিষ্কার করুন। শৃঙ্খলে এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি
সিউডোমোনাস দিয়ে গাছ চিকিৎসা করছেন। আচ্ছা আচ্ছা। তারপরে আপনি এটি স্বাভাবিক উপায়ে জমিতে রোপণ করবেন। এখন রোপণের আগেও একটি ধাপ হলো কাণ্ড ছিদ্রকারী পোকা আছে কিনা। জমিতে রোপণের আগে আপনার নার্সারির উপরে 3 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার পাতা ভেঙে সরিয়ে ফেলা উচিত, কারণ কাণ্ড ছিদ্রকারী পোকা নার্সারিতে ডিম পাড়ে, সুতরাং আপনার ডিম সেখানেই শেষ, তারা জমিতে পৌঁছাবে না, সুতরাং আপনার সমস্যা আর বাড়বে না। এখন ধরে নিন জমিতে রোপণ করা হয়েছে, এখন প্রতিস্থাপনের সময় আপনাকে যে বিষয়টিতে মনোযোগ দিতে হবে তা হলো এক জায়গায় কমপক্ষে 2টি গাছ লাগাতে হবে, আর প্রতিস্থাপনটি এক লাইনে করতে হবে এবং 3 থেকে 4 মিটার দূরত্বে 1 ফুট প্রায় 40 সেন্টিমিটার জায়গা ছেড়ে দিতে হবে, যা হাঁটার জন্য উপযোগী হবে এবং বাতাস চলাচলও ভালো হবে। এরপরে আপনাকে যা করতে হবে তা হলো মাঠ পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ ছাড়া আইপিএ তে আইপিএম করা যাবে না। আপনাকে সাপ্তাহিক ব্যবধানে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে যে কোনো পোকামাকড় আসছে কিনা। আপনি সহজেই কাণ্ড ছিদ্রকারী পোকার ডিম শনাক্ত করতে পারবেন। আপনার 5টা জায়গায় জমি পরীক্ষা করতে হবে। 25টি গাছ পরীক্ষা করুন, 20টি গাছ পরীক্ষা করুন। যদি 10%-এরও বেশি কাণ্ড বোরারের কারণে শুকিয়ে যায় তবে আপনাকে আরো কিছু করতে হবে, অন্যথায় কিছুই করবেন না। আইপিএম এ কিছুই না করা মানে অনেক কিছু করার সমান। এর ফলে কি হবে, যদি আপনি ওষুধ প্রয়োগ না করেন তবে মাকড়সা, বন্ধুত্বপূর্ণ পোকামাকড় তাদের কাজ এতটাই করবে যে আপনার ওষুধের প্রয়োজন না হতে পারে। বিশেষ অতিথিরা আমাদের সাথে যোগ দিয়েছেন, আসুন আমরা তাদের সাথে একে একে পরিচয় করিয়ে দিই। ডক্টর রেখা বলোদাজি, আইসিআর এনআরআইপিএম নিউ দিল্লির থেকে, ডক্টর নিরঞ্জন সিং, আইসিআর এনআরআইপিএম নিউ দিল্লির প্রধান বিজ্ঞানী, এবং আমাদের একজন বিশেষ অতিথি আছেন, আমি বলবো তাকে খুব জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই, ডক্টর বুভূষণ ত্যাগীজি, এবং তিনি পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে চাই, ম্যাডাম, আমরা যখন টমেটো নিয়ে কথা বলছি তখন টমেটোতে আইপিএম কিভাবে ব্যবহার করা হয়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে যেহেতু টমেটো এমন একটি ফসল যা রান্না করে খাওয়া হয় এবং স্যালাড হিসেবে কাঁচাও ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা। তাই এটি অনেক কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়, যাকে আমরা রোগ এবং পোকামাকড় বলি। এর মধ্যে রয়েছে ফল ছিদ্রকারী পোকা এবং এর সাথে সাদা মাছিও রয়েছে, যার সাথে ভাইরাস সম্পর্কিত রোগগুলো আক্রান্ত হয়। এর সাথে প্রাথমিক ও দেরিতে হয় এবং নেমাটোড ও শিকড়ের গিটের সমস্যাও এতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই সমস্ত রোগ প্রতিরোধের জন্য আমাদের সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা ব্যবহার করা উচিত, এবং যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, আমাদের সরাসরি রাসায়নিকের দিকে যাওয়া উচিত নয়। আমাদের ফসল ঘূর্ণন গ্রহণ করা উচিত, যাতে আমরা মাটি থেকে নেমাটোডের মতো মাটিবাহিত রোগ কমাতে পারি। এর সাথে আমাদের যতটা সম্ভব জৈবিক নিয়ন্ত্রণ ব্যবহার করা উচিত, যেমন আমাদের ট্রাইকোডার্মা, সিউডোমোনাস ব্যবহার করা উচিত। ট্রাইকোডার্মা একটি বন্ধুত্বপূর্ণ ছত্রাক, যা আমরা মাটিতে এটির পাশাপাশি বীজ শোধনের জন্য ব্যবহার করতে পারি। মাটি শোধনের জন্য আমাদের এটি জৈব সারে মিশ্রিত করা উচিত, এবং প্রতি টন 1 কেজি হারে আমরা এটি কেঁচো সার বা গোবর সারে মিশ্রিত করতে পারি, এবং এর সাথে আমরা প্রতি কেজি 5 গ্রাম হারে টমেটোতে এর সেতু চিকিৎসাও করতে পারি। এবং যখন আমরা মাটি শোধন এবং বীজ শোধন করি, তখন মাটির সঙ্গে সম্পর্কিত রোগগুলি অনেকাংশে হ্রাস পায়। একইভাবে ফল ছিদ্রকারী পোকা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোকা এবং এটি অনেক ফসলের ক্ষতি করে এবং কৃষকরা এতে খুব সমস্যায় পড়ে। এর জন্য যতদূর সম্ভব আমাদের রাসায়নিক ব্যবহার করা উচিত যখন পোকাটি খুব কম অর্থনৈতিক ক্ষতির স্তরে পৌঁছয়। এর জন্য আমরা হেলিলুর নামে আসা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি। এর পাশাপাশি আমরা প্রতি হেক্টরে এনপিভি 250 হারে এটি ব্যবহার করতে পারি। এর পাশাপাশি সাদা মাছি বা নীল মাছি দমনের জন্য হলুদ স্টিকি ফাঁদ বা হলুদ ফাঁদ ব্যবহার করা উচিত। আমরা প্রতি একরে 5 থেকে 10 হারে এগুলো ব্যবহার করতে পারি। যদি আমরা এটি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করি, তাহলে আমাদের এর হার প্রতি একরে 15 থেকে 20 পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যাতে আমরা গণ ফাঁদ পেতে পারি। এর পাশাপাশি রাসায়নিক ব্যবহার বা কীটনাশক ব্যবহারের আগে আমাদের বিউভেরিয়া ব্যাসিনা, মেটাহারজিয়ামের মতো জৈবিক নিয়ন্ত্রক ব্যবহার করা উচিত। নেমাটোডের জন্য আমরা প্যাসিলোমাইসিনের মতো ভালো জৈবিক নিয়ন্ত্রক ব্যবহার করতে পারি। এবং কেবলমাত্র এই সমস্ত তথ্য এবং এই সমস্ত কৌশল ব্যবহার করে আমাদের টমেটোতে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত। এবার আসা যাক কৃষকদের প্রশ্নগুলোর দিকে। আমি জিজ্ঞাসা করতে চাই যে আইপিএম চিকিৎসার ফলে টমেটোর ভালো ফলন হবে কিনা? যেমনটি আমি আপনাকে বলেছি যে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার বিভিন্ন উপাদান রয়েছে, যার মাধ্যমে আমরা টমেটোতে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি। আমরা এটি বাস্তবায়ন করতে পারি। সেই সাথে আপনি যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন যে এটি কি টমেটোর ফলন বৃদ্ধি করবে, হ্যাঁ, এটি টমেটোর ফলন বৃদ্ধি করে, কারণ সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনায় আমরা কোনো রোগ হওয়ার পরে তা নির্ণয় করি না। আমরা ইতিমধ্যে প্রস্তুত যে কোনো রোগ দেখা দেয় বা কোনো পোকার আক্রমণ বৃদ্ধি পায়,
তবে বলছি। তা আমাদের ফসলের ক্ষতি করার আগেই আমরা তা নির্ণয় করতে পারি। দেখুন, অনেক প্রচেষ্টা চলছে। আমি বলবো যে বিপ্লবের যুগ শুরু হয়েছে, এমন একটি যুগ যখন আমরা দেখছি যে কৃষির উপর এত জোর দেওয়া হচ্ছে, কিন্তু কৃষকদের কাছে পৌঁছানোর জন্য কি ধরনের যোগাযোগের সরঞ্জাম রয়েছে, কিভাবে তারা তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন? প্রতিটি কৃষক বা প্রতিটি গ্রামে একজন বিশেষজ্ঞ মোতায়েন করা খুব কঠিন কাজ। আমরা সবাই জানি যে তথ্য যোগাযোগ হ্যাঁ। প্রযুক্তির পরিধি অনেক বিস্তৃত এবং এটি খুব সহজেই খুব বড় অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে। তাই এই সমন্বিত কীট পতঙ্গ ব্যবস্থাপনা ব্যবস্থায় কৃষকদের কাছে সময় মতো এবং এর প্রচারে তথ্য পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্য ঠিক। ও যোগাযোগ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষিতে। সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার ক্ষেত্রে সেখানে খুব বেশি ব্যবহার নেই। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রচুর ব্যবহার করছি। তাই আমি বলবো যে এমন অনেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সরঞ্জাম আচ্ছা। রয়েছে যেগুলি ব্যবহার করে কৃষকরা সহজেই সঠিক তথ্য এবং সময়োপযোগী তথ্য পেতে পারেন। আপনাকে এটাও বলতে চাই যে কৃষকরা যখন কীট পতঙ্গ ব্যবস্থাপনার কথা বলেন তখন তাদের দুটি বড় সমস্যা হলো কীট পতঙ্গের সঠিক ঠিক। শনাক্তকরণ এবং দ্বিতীয়টি হলো এর ব্যবস্থাপনার জন্য সঠিক পরামর্শ। বিশেষজ্ঞের অভাবে কৃষকরা যা করেন তা হলো উভয় বিষয়ে সাহায্যের জন্য প্রথমে হ্যাঁ। কীটনাশক বিক্রেতার কাছে যান। তাই যদি বিশেষজ্ঞের পরিবর্তে তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করেন তাহলে তারা সঠিক সময়ে সঠিক আচ্ছা, তথ্য আচ্ছা। সহজেই পাবেন। এর জন্য সম্প্রতি আমাদের ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আমাদের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সহযোগিতায় একটি খুব ভালো হ্যাঁ। অ্যাপ তৈরি করেছে যাকে আমরা জাতীয় কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থা বলি। সংক্ষেপে একে আমরা বলে থাকি NPSS, যার সাহায্যে আপনি কীটপতঙ্গ এবং রোগ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। আপনাকে সহজেই তাকে আপনার ক্ষেতের একটি ছবি দিতে হবে যাতে সে আপনাকে বলতে পারে যে এটি কোন কীটপতঙ্গ বা রোগ, এবং তারপরে যদি আপনি তাকে বলেন যে আপনার ক্ষেতে কীটপতঙ্গের আক্রমণের মাত্রা মাঝারি বা গুরুতর সমস্যা, আচ্ছা। অথবা যদি খুব কম হয় তবে সে আপনাকে তার উপর ভিত্তি করে পরামর্শও দেয়। ভূষণ ত্যাগীজি এখানে আছেন। তাই স্যার, এখনো পর্যন্ত যে আলোচনা করেছি, আপনার অভিজ্ঞতা কি ছিল? আজকের বিষয়বস্তু খুবই গুরুতর যে আমরা রাসায়নিক সারের চেয়ে কীটনাশকের কারণে বেশি ক্ষতিগ্রস্ত। আর এর জন্য ভারতের সফল প্রধানমন্ত্রী এবং আমাদের কৃষিমন্ত্রী সংকল্প এক যাত্রা নামে একটি কর্মসূচি শুরু করেছে। হ্যাঁ, হ্যাঁ। এই কর্মসূচির উদ্দেশ্য হলো কিভাবে আমরা আমাদের ক্ষেতে রাসায়নিক বিষ এড়াতে পারি যাতে আমরা আচ্ছা, আচ্ছা। স্বাস্থ্য, পরিবেশ এবং রপ্তানি সম্পর্কে সচেতন হই। কারণ বন্ধুরা, এতে কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়, ফলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদি আমাদের এটি করতেই হয় হ্যাঁ। তাহলে ভারত সরকার বাজারে পাওয়া সমস্ত বিষাক্ত পণ্যের উপর 4টে ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে লাল রং, হলুদ রং, নীল রং এবং সবুজ রং রয়েছে। আমি আমার কৃষক ভাইদের অনুরোধ করছি যে কেনার সময় অন্তত মনে রাখবেন যে আমাদের সবুজ রঙের বাইরে যাওয়া উচিত নয়। আমাদের কেবল একদম ঠিক। সেই ধরনের রাসায়নিক ব্যবহার করা উচিত যা একেবারে নিরাপদ। ত্যাগীজি, আমার একটা প্রশ্ন আছে। আমি যখন আগে। কৃষকদের সাথে কথা বলছিলাম এবং প্রায়শই যখন আমি মাঠে যাই, কৃষকেরা বলে যে এসব শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু এর জন্য অনেক সময় লাগে, অনেক ধৈর্যের প্রয়োজন, এবং একই সাথে ধৈর্যের ফলও মিষ্টি হয়। আমি হ্যাঁ, তাই তো? সমগ্র দেশের কৃষক ভাইদের কাছে অনুরোধ করছি যে পরিবর্তন আসতে সময় লাগে না, কারণ পরিবর্তন মানসিক স্তরে ঘটে। আচ্ছা, আমরা আচ্ছা। কর্মক্ষেত্রে পরিবর্তন চাই এবং যেদিন আমার দেশের কৃষকরা মনে মনে সিদ্ধান্ত নেবে যে আমাদের জাতির জন্য কৃষিকাজ করতে হবে, হ্যাঁ। স্বাস্থ্যের জন্য কৃষিকাজ করতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কৃষিকাজ করতে হবে। দেখুন, সফল প্রধানমন্ত্রীর একটি খুব সুন্দর সূত্র রয়েছে। তিনি বলেছিলেন যে আত্মনির্ভর ভারতের ধারণা কৃষকের সমৃদ্ধি থেকে জাতির সমৃদ্ধির দিকে যায়। যদি কৃষক সমৃদ্ধ না হয় তবে জাতি কিভাবে সমৃদ্ধ হবে? এই পরিস্থিতিতে আমি আজ আইপিএম একদম নিয়ে খুব খুশি যে কখনো না হওয়ার চেয়ে দেরি হয়ে যাওয়াই ভালো। আমাদের এটি অনেক আগেই শুরু করা উচিত ছিল। আমাদের প্রধানমন্ত্রী বারবার আমাদের মনে করিয়ে দেন যে আপনি যদি একজন কৃষক তাহলে আমরা আছি, কারণ আপনি যদি থাকেন তাহলেই খাদ্য থাকবে এবং কেবল তখনই আমাদের দেশ এগিয়ে যাবে। কিছু কৃষক আছেন, আসুন তাদের সাথে কথা বলি। আপনার প্রশ্ন করুন আপনি। আমার নাম মুকেশ নাগার, গ্রাম বাম্বাবট, জেলা গৌতম বুদ্ধনগর, নয়ডা। NPSS এর কি লাভ এবং এর কি সুবিধা? আমি আপনাদের বলতে চাই আচ্ছা, যে এই আচ্ছা। NPS অ্যাপটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে
এবং কৃষকদের তাদের জমিতে কীটপতঙ্গ এবং রোগের মাত্রার উপর ভিত্তি করে পরামর্শ দেওয়া হয়, যা অন্যান্য অ্যাপে হ্যাঁ। নেই। এতে যা কিছু তথ্য রয়েছে তা হলো বৈজ্ঞানিক তথ্য, যা কৃষি গবেষণা পরিষদের বিজ্ঞানীদের কাছ থেকে একদম পাওয়া ঠিক। যায়। সঠিক উৎস থেকে তাদের নেওয়া তথ্য এতে রয়েছে। আসুন আমরা আপনাকে এই বিভাগে যোগদানকারী বিশেষ অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। ডক্টর সুনীতা পান্ডেজি, যুগ্ম পরিচালক DPPQS ফরিদাবাদ হরিয়ানা। ডক্টর VD নিগম আমাদের সাথে আছেন, উপপরিচালক DPPQS ফরিদাবাদ হরিয়ানা। স্যার, আপনাকেও স্বাগত। ডক্টর বন্দনা পান্ডে, উপপরিচালক DPPQS ফরিদাবাদ, এবং ডক্টর রেশু সিং, ইনচার্জ অফিসার KVK বুলন্দশহর। প্রথমে আমি সুনীতা পান্ডেজিকে বলতে চাই যে আমরা জাতীয় কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থা NPS এর সম্পর্কে কথা বলছি, যে এটি কিভাবে করা যেতে পারে এবং কিভাবে এই পর্যবেক্ষণ করা উচিত। জাতীয় কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থার দিকে তাকান। আগে আমাদের কৃষক ভাই বোনেরা মাঠে যেত এবং কোনো পোকামাকড় দেখতে পেলে তাহলে তারা সরাসরি কীটনাশক বিক্রেতার কাছে যেত এবং তাদের দেওয়া যে কোনো ওষুধ ব্যবহার করত, ঠিক। কারণ তারা জানতো না কতটুকু ওষুধ ব্যবহার করা উচিত এবং কতটা পরিমাণে। তাহলে যা ঘটে তা হলো, যদি আপনার কাছে একটি অ্যাপ থাকে, আপনি এটি ডাউনলোড করে থাকেন, তাহলে সেই কিটের একটি ছবি তুলবেন। আচ্ছা। ছবিতে ক্লিক করার পর আপনি জানতে পারবেন এটি কোন কিট। এই অ্যাপে আমাদের একটি মডিউল রয়েছে যার নাম গুণগত মডিউল, যা একেবারে আমাদের কৃষক ভাইদের জন্য। এটা একেবারে বাস্তব সময়ের কথা। হ্যাঁ, এটাই আসল সময়। আপনি এতে কীটপতঙ্গ লাগান এবং দেখতে পাবেন আপনি সেই কীটপতঙ্গের পরিমাণ রেখেছেন তা কম, মাঝারি বা তীব্র যাই হোক না কেন, একদম ঠিক। সেই অনুযায়ী পরামর্শ পাবেন। এবং সবচেয়ে ভালো দিক হলো যে এতে নিবন্ধিত যে কোনো কীটনাশক কেন্দ্রীয় কীটনাশক বোর্ড এবং নিবন্ধন কমিটি দ্বারা অনুমোদিত। হ্যাঁ। তাই আপনাকে অবশ্যই এটি সুপারিশ করতে হবে এবং আমাদের এই অ্যাপটি 65টি ফসল এবং 901টি কীটপতঙ্গ এবং রোগ এবং 173টি পুষ্টি সম্পর্কে তথ্য দেয়। ম্যাডাম, আমি এটা জানতে চাই যে আপনি যেমন বলেছেন যে এটি আসল সময়, আপনি একটি ছবি আপলোড করতে পারেন এবং আপনি সমাধানটি পেয়ে যাবেন। তাহলে এই সিস্টেমটি, এই পুরো অ্যাপটি, কারণ যদি বিপুল সংখ্যক কৃষক এতে যোগদান করে তাহলে এটিকে আমাদের অন্যান্য প্রকল্পের সাথে কোনোভাবে যুক্ত? আমি ফসল বীমা প্রকল্পের কথা বলছি, কারণ এতেও আমরা দেখতে পাই যে অনেক সময় রোগের কারণে ফসল নষ্ট হয়ে যায়। তাই এর মধ্যে কি কোনোভাবে যোগসূত্র আছে? দেখুন, আমাদের কৃষকরাও কিভাবে এতে অংশগ্রহণ করতে পারেন। যখন আপনি মাঠে যান এবং কিছু পোকামাকড় দেখেন, আপনি সেখানে যান এবং এটিকে গুণগত মডেলে প্রবেশ করান। একদম আমাদের ঠিক। বিশেষজ্ঞরা সেখানে বসে ওয়েব পোর্টালটি পরীক্ষা করেন, তাই তারা তাৎক্ষণিক জানতে পারেন যে এই পোকামাকড়গুলো এখানে এত বেশি আক্রান্ত। হ্যাঁ। তাই আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রাজ্য বিভাগের কর্মকর্তা এবং আমাদের CPIMC স্কাউটরা তাৎক্ষণিকভাবে পরামর্শ দেন। হ্যাঁ। আগে পরামর্শ জারি করতে 10 থেকে 15 দিন লাগতো, কিন্তু এখন আমাদের বিশেষজ্ঞরা অবিলম্বে পরামর্শ জারি করেন। বন্দনাজি, দেখুন, যখন আমরা IPM সম্পর্কে কথা বলেছিলাম তখন কোথাও বলা হয়নি যে কীটনাশক ব্যবহার করা উচিত নয়, তবে এটি শেষ বিকল্প। হ্যাঁ। আর শেষ বিকল্পটিতেও আপনাকে আপনার সম্পূর্ণ বিচক্ষণতা ব্যবহার করতে হবে। অনুপাত কত হওয়া উচিত, কখন, কতক্ষণ অপেক্ষার সময়কাল, যদি আপনি এটি ফল এবং সবজিতে ব্যবহার করেন। তাই আমি বলতে চাই যে IPM মানে এই নয় যে আপনি সম্পূর্ণ জৈব ব্যবহার করবেন। তবে যদি সমস্যাটি বাড়ছে, তবে আপনি যদি রাসায়নিক দিয়ে এটি সমাধান করেন, তবে কিভাবে? একদম ঠিক বলেছেন। IPM এর ক্ষেত্রে এখন পর্যন্ত সকল বিজ্ঞানী বলেছে যে IPM এ কোথাও আমরা বলি না যে কীটনাশক ব্যবহার করা উচিত নয়। এখন আমরা বিচক্ষণ শব্দটি ব্যবহার করছি, তা হলো আজকাল খাদ্য শৃঙ্খলে থাকা সমস্ত খাদ্যদ্রব্য, আচ্ছা। ফলমূল এবং শাকসবজিতে কীটনাশকের অবশিষ্টাংশের সমস্যার মুখোমুখি হচ্ছি। কেন এমন হচ্ছে? যদি আমরা IPM এর একটি উপাদান হিসেবে এটিকে বিচক্ষণতার সাথে ব্যবহার করি, লেবেল লিফলেটে দেওয়া নির্দেশিকা অনুসারে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা কৃষকরা এখনো অনুশীলন করতে পারছেন না, যে লেবেল এবং লিফলেটটি বিস্তারিতভাবে পড়া উচিত, যাতে জানা যায় যে এতে কি নির্দেশিকা দেওয়া আছে। একদম ঠিক। আমরা যে পোকামাকড় এবং রোগের জন্য এটি ব্যবহার করছি তার লেবেল লিফলেটে উল্লেখ করা আছে কিনা। অবশিষ্টাংশের সমস্যা আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ। অফ লেভেল কীটনাশক মানে এমন কীটনাশকের অবশিষ্টাংশ আছে যা আমের জন্য সুপারিশ করা হয় না, যা ভারত সরকার অনুমোদন করেনি। তাই আজ আপনারা কৃষকদের এই অ্যাপ সম্পর্কে বলছেন। এই অ্যাপটি সবকিছুর সমাধান, কারণ আপনারা যখনই অ্যাপটি দেখবেন তখনই আপনারা দেখতে পাবেন যে ফসলের জন্য আপনি অ্যাপটি ব্যবহার করছেন তার জন্য হ্যাঁ। কেন্দ্রীয় কীটনাশক বোর্ড এবং নিবন্ধন কমিটি কর্তৃক অনুমোদিত কীটনাশক, তার অনুমোদিত পরিমাণ এবং সময়কাল, এই সমস্ত বিবরণ কৃষকদের কাছে সেই অ্যাপের মাধ্যমে উপলব্ধ হবে, যাতে এটি বিচক্ষণতার সাথে ব্যবহার করা যায়। তাই কৃষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত যে এটিকে বাস্তবে
প্রয়োগ করার অভ্যেস করা উচিত। একদম ঠিক। তাহলে লেবেল এবং লিফলেটটি বিস্তারিতভাবে পড়া যে আমরা ফসলে এটি ব্যবহার করছি তার জন্য এটি অনুমোদিত। আমরা যে পরিমাণে এটি ব্যবহার করছি এটি কি অনুমোদিত পরিমাণ, আমরা এর চেয়ে বেশি ব্যবহার করছি না। কারণ দেখুন, যদি আপনি প্রদত্ত নির্দেশিকা অনুসারে এটি করেন তাহলে আপনি কখনোই অবশিষ্টাংশের সমস্যার সম্মুখীন হবেন না। ডক্টর বন্দনা, আমি আপনার কাছে আসতে চাই। দেখুন, আমরা ক্রমাগত বলছি যে আপনার সঠিক অনুপাতে এবং সঠিক পরিমাণে স্প্রে করা উচিত, তবে আমরা এটাও জানি যে এর জন্য অনুশীলনেরও প্রয়োজন। আপনি যদি এগুলি সঠিক উপায় ব্যবহার না করেন তাহলে আপনিও সঠিক অনুপাতে স্প্রে করতে পারবেন না, বরং এটি স্প্রে করা ব্যক্তির জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। তাহলে আপনি এই বিষয়ে কি বলতে চান? নিরাপদ ব্যবহার বলতে বোঝায় যে কেউ কীটনাশক ব্যবহার করছে যখন সেগুলো দোকান থেকে আনছে, সংরক্ষণ করছে, দ্রব্য তৈরি করছে এবং মাঠে স্প্রে করছে, ঠিক। তাহলে এই মানুষগুলো যেই হন না কেন, কৃষক, তোমার সাথে শ্রমিক, আমাদের সমস্ত নিরাপত্তার দিকে অনেক মনোযোগ দিতে হবে। কারণ কীটনাশকের শেষ পর্যন্ত বিষ, আচ্ছা, তারা আচ্ছা। কাউকে না কাউকে মেরে ফেলছে। যদি তারা বিষ হয় তাহলে আমরা মনে করি যে কীটনাশক দ্বারা আমাদের ক্ষতি হয় না। তারা পোকামাকড় এবং রোগের জন্য তৈরি, যেখানে কীটনাশক আমাদের ত্বক, চোখ, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। পিপিই একটি জিনিস, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, যার অর্থ হলো আমাদের প্রথমে নিজেদের সম্পূর্ণ ঢেকে রাখা উচিত। আচ্ছা। বাজার থেকে কিট কেনার প্রয়োজন নেই। যদি কৃষকদের কাছে না থাকে তাহলে তাদের হাতে পূর্ণ হাতা পোশাক পরা উচিত। আপনার ফার্মাসিস্টের দোকানে যে রাসায়নিক গ্লাভস পাওয়া যায় সেই গ্লাভস পরা উচিত। আপনার পায়ে রাবারের বুট ব্যবহার করা উচিত, চোখে চশমা এবং টুপি। একদম ঠিক। যার অর্থ হলো যে কেউ আপনার পাশে স্প্রে করছে তাকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে হবে। এবং তারপরে আমাদের মনে রাখতে হবে যে কোনো প্রতিকূল আবহাওয়া, তীব্র রোদ, তীব্র ঝড়, আপনি জানেন যে পূর্বাভাস দেওয়া হয়েছে যে বৃষ্টি আসতে চলেছে এবং আপনি কেবল স্প্রে করছেন, তাহলে সবকিছু অকেজো। হ্যাঁ। তাই সব সময় মনে রাখবেন যে আপনার সরঞ্জামগুলো ভালো অবস্থায় থাকা উচিত এবং আপনার নিজের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত, তারপরে স্প্রে করা উচিত। প্রোগ্রামটি খুবই ইতিবাচকভাবে শেষ করব যাতে এই বিষয়টি কেবল এখানেই না থাকে। এই প্রোগ্রামের কণ্ঠস্বর দেশের প্রতিটি কোণে পৌঁছানো উচিত। আমাদের কৃষকেরা যেখানেই যান না কেন তাদের বলা উচিত যে তারা কি শিখেছে এবং কিভাবে এটি তাদের জীবনে গ্রহণ করতে হবে। এর জন্য আমাদের শপথ নিতে হবে। তাই আমি ডক্টর অজন্তাজিকে অনুরোধ করতে চাই যে তিনি আমাদের মধ্যে মঞ্চে আসুন এবং আমাদের কৃষকদের শপথ নিতে বলুন যে আমরা প্রকৃতির সাথে হাঁটবো এবং আইপিএম ব্যবহার করব। তো সমস্ত কৃষক ভাইরা বলবেন, আমি জানি যে কীটনাশক ব্যবস্থাপনা গ্রহণ উদ্ভিদ সুরক্ষার জন্য একটি টেকসই এবং লাভজনক কৌশল। এটি কেবলমাত্র কৃষি উৎপাদনে মান উন্নত করে না, বরং প্রকৃতির জন্য সুরক্ষিত এবং এক পৃথিবী এক স্বাস্থ্যের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাই আমি নিজেও আইপিএম গ্রহণ এবং অন্যান্যদের দ্বারা এটি গ্রহণ করার এবং প্রচার করার শপথ নিচ্ছি।